কাল থেকে অযথা ঘরের বাইরে গেলে গ্রেফতার। স্বাস্থ্যবিধি মেনে যাওয়া যাবে মসজিদে। ব্যাংক খোলা 4 দিন, চলবে কারখানাও। নানাবিধ যে অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয় আমাকে গ্রেফতার করে আদালতে বিচারের জন্য পাঠাবো। এখনো ঢাকা ছাড়ছে মানুষ। ফেরিতে উপচে পড়া ভিড়, গাবতলীতে ঘরমুখো মানুষের স্রোত। লোকাল গাড়িও নেই, ট্রাকও নেই, হাজার হাজার মানুষ এনে থাকতে কিছু করার না, খালি বসে থাকে, ঘর ভাড়া দেওয়া তো ভাই সম্ভব না। ঢাকা থাকবো কি যাইতে হবে তো বাড়িতে। সারা দেশে রেকর্ড ৮,৮২২ জন শনাক্ত, মৃত্যু ১১৫। জুলাই আসছে ১ কোটি ডোজ টিকা। সব মিলে প্রায় 10 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা আছে ডিসেম্বর পর্যন্ত। 26 কোটির মতো লাগবে। উইল অ্যারেঞ্জ ইট, উই হ্যাভ প্লেন্টি অফ মানি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছে আমি খান তাজনিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তালাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা খরচের কোনো সুফলই মিলছে না, বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক। ভোক্তা পর্যায়ে ৪৯ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির নতুন দাম ৮৯১ টাকা। ৩ দফায় ১৭ টাকা বাড়ার পর ভোজ্য তেলের দাম কমল লিটারে 4 টাকা, কাল থেকেই কার্যকর। রাজধানীর হাতিরঝিলে থাকবে না রেস্তোরাঁ, হোটেল, দোকান সহ কোনো বাণিজ্যিক কার্যক্রম। প্রকল্প এলাকা পাবলিক ট্রাস্ট প্রপার্টি হিসেবে ঘোষণা হাইকোর্টের। এবং ই পাসপোর্ট দিলেই খুলে যাবে গেট। তথ্য মিললে মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হবে ইমিগ্রেশন। শাহজালাল বিমানবন্দরে প্রথমবারের মতোই গেট চালু। কাল থেকে অযথা ঘরের বাইরে বের হলেই আইনি ব্যবস্থা মোতায়েন থাকবে সেনাবাহিনী। সরকারি বেসরকারি অফিস বন্ধ রেখে 1 সপ্তাহের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রিকশা ও পণ্যবাহী যান ছাড়া সব ধরনের স্বল্প ও দূরপাল্লার যানবাহন বন্ধ রেখে সোমবার থেকে চলছে সীমিত লকডাউন। বৃহস্পতিবার ভোর 6টা থেকে কার্যকর হবে কঠোর লকডাউন। কি থাকছে নিষেধাজ্ঞার আওতায় মঙ্গলবার রাতে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের পর বুধবার দুপুরে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি আদেশে কঠোর লকডাউনে বন্ধ থাকবে সব ধরনের সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস। পুরো বন্ধ থাকবে শপিং মল ও মার্কেট। বন্ধ থাকবে অভ্যন্তরীণ বিমানসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন। জরুরি পরিষেবার আওতায় চলবে খাদ্য, ত্রাণ, স্বাস্থ্য ও নাগরিক সেবার সাথে যুক্ত যানবাহন। দেশব্যাপী চালু থাকবে পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকায় ভ্রমণের টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করা যাবে। নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার উন্মুক্ত স্থানে চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা গেলেও সেখানে বসে খাওয়া যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তবে টিকা কার্ড দেখিয়ে যাওয়া যাবে কেন্দ্রে। মাঠে থাকবে সেনা, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী। আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানে জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সেনা উপস্থিতি নিশ্চিত করবেন। পুরো বিষয়টি তদারকি করবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী এহসান জুয়েল। তাজনিন, আর মাত্র 9 ঘন্টা পর দেশের মানুষ প্রথমবারের মতো কঠোর লকডাউনের সঙ্গে পরিচিত হতে যাচ্ছে। অর্থাৎ এতদিন আমরা হয়তো বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে লকডাউন দেখেছি, কিন্তু এখন আমরা দেখতে যাচ্ছি কঠোর লকডাউন, যেটি কারিগরি পরামর্শ কমিটি পরামর্শ দিয়েছিল 14 দিনের জন্য শাটডাউন করে দিতে, কিন্তু এখন পর্যন্ত করা হবে মাত্র 7 দিনের জন্য। অর্থাৎ 1 জুলাই থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত তারা কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন। এই কঠোর লকডাউনে আসলে কি বন্ধ থাকছে সে বিষয়টা আমরা একটু দেখে আসতে চাই। আমরা জানি যে এই কঠোর লকডাউনে শুরুতেই একদম বলা হয়েছে সব ধরনের অফিস বন্ধের কথা। অর্থাৎ সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি যত রকম অফিস আছে সবগুলো অফিসে কিন্তু 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এই বন্ধটা কিন্তু কোনো রকম সাধারণ ছুটি নয়। এর আগে আমরা প্রথম দফায় যখন দেখেছিলাম 66 দিন বন্ধ ছিল, তখন কিন্তু সাধারণ ছুটি ছিল, কিন্তু এবারের বন্ধটা একেবারে লকডাউনের বন্ধ হিসেবে বিবেচিত হচ্ছে। এরপরে থাকছে সব ধরনের যানবাহন। সব ধরনের যানবাহন বলতে এখানে কিন্তু একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যন্ত্রচালিত সব ধরনের যানবাহন।
অর্থাৎ রিক্সা ছাড়া বাকি সব ধরনের যানবাহন বন্ধ থাকবে, সেটা রেল, সেটা ট্রেন, সেটা বাস, লঞ্চ, এমনকি অভ্যন্তরীণ যে বিমান চলাচল সেটাও কিন্তু বন্ধ থাকবে। তবে এক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক যে চলাচল অর্থাৎ এক দেশের সঙ্গে অন্য দেশের যে চলাচল সেটি চালু থাকবে। এরপরে একেবারে কোনোরকম শর্তহীনভাবে বন্ধ থাকবে মার্কেট এবং শপিং মল, অর্থাৎ খোলাই যাবে না, একেবারেই দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না টাইপের একটা বিষয়। একই সঙ্গে আগে যে বিষয়গুলো ছিল অর্থাৎ দীর্ঘদিন ধরে যে বিষয়গুলো চলে আসছে অর্থাৎ পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, এগুলো কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে, কোনোভাবেই সেখানে মানুষ যেতে পারবেন না। একই সঙ্গে আরও যে বিষয়টি বন্ধ রাখা হয়েছে সেটি হলো জনসমাবেশ, অর্থাৎ সামাজিক, ধর্মীয় যে কোনো ধরনের জনসমাবেশ, বিয়ের অনুষ্ঠান কিংবা অন্যান্য যে অনুষ্ঠানগুলো থাকে সেগুলো পুরোদমে বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ এই যে বিষয়গুলো বললাম সেখানে কিন্তু শতভাগ বন্ধ থাকছে। একই সঙ্গে আমরা যদি আরেকটু জেনে আসি যে খোলা থাকছে কী কী, যেহেতু বলা হচ্ছে শাটডাউন কিংবা কঠোর লকডাউনের মতো একটা বিষয়, সেখানে কেন খোলা রাখা হচ্ছে কিংবা খোলা থাকছে কি সেটা যদি আমরা দেখি যে আমরা ব্যাংক সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের পরে জানাচ্ছি, কিন্তু তার আগে গার্মেন্টস বন্ধ খোলা রাখা হচ্ছে। এক্ষেত্রে যে যুক্তিটি দেখানো হয়েছে সেটি হলো বাংলাদেশের গার্মেন্টসে প্রায় 40 লাখ কর্মী কাজ করেন। এই মুহূর্তে যদি কোনোভাবে গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদেরকে কিন্তু রাজধানীতে ধরে রাখা যাবে না, অর্থাৎ তারা সবাই বাড়িমুখী হবেন, যেটা কিন্তু করোনা ছড়িয়ে পড়ার জন্য বড় ধরনের একটা আশঙ্কা থেকে যায়। এই কারণে গার্মেন্টসটা খোলা রাখা হয়েছে এবং তবে শর্ত দিয়ে দেওয়া হয়েছে সেটা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সেটা খোলা রাখতে হবে। থাকছে পণ্যবাহী গাড়ি, অর্থাৎ রাজধানী কিংবা দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যে পণ্যবাহী গাড়িগুলো চলাচল করবে, খাদ্য নিয়ে যাবে, ত্রাণ নিয়ে যাবে, সেই গাড়িগুলো এখানে কিন্তু খোলা রাখার বিষয় বলা হয়েছে। বাজার খোলা থাকছে, তবে বাজার খোলার ক্ষেত্রে কিন্তু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত উন্মুক্ত স্থানে বাজার খোলা রাখতে হবে। একই সঙ্গে হোটেল রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা হলো, সেখানে কিন্তু পার্সেল ছাড়া অন্য কোনো বিষয় থাকবে না। বন্দর অর্থাৎ যে নৌ স্থল বন্দরগুলো আছে সেগুলো খোলা রাখা হচ্ছে। আগেই জানিয়েছিলাম যে আন্তর্জাতিক ফ্লাইট খোলা থাকছে এক দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগের জন্য। আমরা যেটি জানিয়েছিলাম যে ব্যাংক খোলা রাখার বিষয়ে আমাদের হাতে একটা নিউজ আছে, আমরা সেটা একটু দেখে আসতে চাই। আমরা জানি যে এর মধ্যে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে মুসল্লিরা তারা স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়তে পারবেন এবং একই সঙ্গে এই 7 দিনের লকডাউনে 4 দিন ব্যাংক খোলা থাকবে। সেই নিউজটা আমরা একটু দেখে আসতে চাই। করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত ঘোষিত কঠোর লকডাউনে মসজিদে নামাজ আদায়ের সুযোগ থাকবে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনেই মুসল্লিদের মসজিদে আসতে হবে বলে প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার বিকেলে জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয় মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। মুসল্লিদের প্রত্যেককে জায়নামাজ নিয়ে মসজিদে আসতে হবে। এছাড়া নামাজের কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানতে হবে। লকডাউনের বিধিনিষেধ বিবেচনায় নিয়ে ব্যাংকিং খাত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয় কঠোর লকডাউনে সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চালু থাকবে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সাথে রোববারও ছুটি থাকবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ শেষ করতে ব্যাংক খোলা রাখা যাবে বিকেল 3টা পর্যন্ত। এছাড়া সেবা নিরবচ্ছিন্ন রাখতে এটিএম বুথ খোলা থাকবে। রাষ্ট্রীয় ব্যাংকের ক্ষেত্রে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে শাখা খোলা রাখতে বলা হয়েছে। করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন নিয়ে বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রজ্ঞাপনে বলা হয় লকডাউনে জেলা ও মহানগরীতে একটি করে ছাড়া বাকি কোর্ট বন্ধ থাকবে। সীমিত আকারে খোলা থাকবে হাইকোর্ট ও আপিল বিভাগ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। অর্থাৎ আমরা মসজিদ এবং ব্যাংকের ক্ষেত্রে কী ধরনের বিধিনিষেধ থাকছে সেগুলো কিন্তু আমরা এর মধ্যে জেনে গেলাম। যেহেতু আগামীকাল ব্যাংক হলিডে, বৃহস্পতিবার, তাই ব্যাংক কিন্তু বন্ধ থাকবে এবং এরপরে শুক্র শনি সাপ্তাহিক ছুটি, তারপরে রোববার দিনও কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। অর্থাৎ সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকে ব্যাংকিং কার্যক্রম চালানো যাবে, সেটিও কিন্তু সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত। এবং মসজিদের ক্ষেত্রে যেটি বলা হয়েছে সেটি হলো অবশ্যই কার্পেট বিছানো যাবে না, টুপি মাথা দেওয়া যাবে না, বাসায় উজু করে যেতে হবে। সেই বিষয়গুলো এর মধ্যে কিন্তু আপনারা আমাদের আগের রিপোর্টটিতে দেখেছেন। তাজনীন। জুয়েল, আমরা সারা দেশের সার্বিক বিষয়ে জানলাম, কিন্তু রাজধানীর জন্য আলাদা করে কোনো নির্দেশনা আছে কিনা এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। সেই ক্ষেত্রে যেটা থাকছে সেটা হলো যে রাজধানীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে পুলিশের পক্ষ থেকে। আজকে কিন্তু ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম তিনি আলাদা করে একটি ব্রিফ করেছেন, অর্থাৎ সারা দেশে যে ধরনের লকডাউনের প্রজ্ঞাপনে আছে তার সাথে রাজধানীতে কিভাবে আসলে পরিচালনা করা হবে সেই বিষয়গুলো তিনি বিস্তারিত বলেছেন। এবং সেখানে বলা আছে কোনোরকম যুক্তিসঙ্গত কারণ ছাড়া কেউ যদি ঘরের বাইরে যায় তাহলে কিন্তু তাকে 6 মাসে কারাগারে পাঠানো হবে। আমরা সেই রিপোর্টটিও দেখে আসতে চাই।
কঠোর লকডাউনের আগের দিনও বাড়ি যেতে মানুষের এই যাত্রা, যদিও চলছে সীমিত লকডাউন। গণপরিবহন না থাকায় গন্তব্যে পৌঁছতে হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ। আমিন বাজারে যে তারপর আবার বাস নিতে হয়, এই যে এতটা কষ্ট। মনে হয় যেন আমি এখন মৃত্যু হয়ে যাইতেছি, এমন লাগে, শ্বাস ফিরে আসতে। তবে বৃহস্পতিবার থেকে লকডাউন মানাতে ছাড় দেবে না পুলিশ। সাফ জানিয়ে ডিএমপির হুঁশিয়ারি, অযথা ঘোরাঘুরি করলেই গ্রেফতার হতে হবে। নানাবিধ যে অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়, আমরা যদি সন্তুষ্ট না হই যে উনি কী কারণে বের হয়েছে, তাহলে কিন্তু এবার তাকে বেশ আইনে ঝামেলায় পড়তে হবে। এবারে লকডাউনে মুভমেন্ট পাস যেমন থাকছে না, তেমনি অলিগলির দোকানপাটও খোলা রাখা যাবে না। এমনকি শিল্প কারখানার কর্মকর্তা ও কর্মচারী যারা রাজধানীতে রয়েছেন তাদের নিজস্ব কর্মস্থলে চলে যাওয়ারও অনুরোধ জানান ডিএমপি কমিশনার। মালিক অথবা কর্মকর্তা কর্মচারী যারা ঢাকা শহরে থাকেন, ওনারা যেন অনুগ্রহপূর্বক ফ্যাক্টরিতে চলে যান, কারণ উনি বের হলে ওনাকে রিকশায় যেতে হবে, উনি ওনার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে যেতে পারবেন না। কাঁচাবাজার খোলা স্থানে সরিয়ে আনার নির্দেশনার পাশাপাশি রিকশা চলাচলের অনুমতি থাকলেও ইচ্ছেমতো তা ব্যবহারেরও কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। রিকশায় করে বউ বাচ্চা নিয়ে পার্কে বেড়াতে যাবেন সেটি না। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বুঝতে পারছেন, সবকিছু খোলা থাকলেও যানবাহন একমাত্র রিক্সা। অর্থাৎ গার্মেন্টসের একজন মালিক যার ব্যক্তিগত গাড়ি রয়েছে, তিনি সীমিত লকডাউনে হয়তো ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা যাওয়া করেছেন, তবে এখন তাকে যদি গার্মেন্টসে যেতে হয় অবশ্যই রিক্সায় যেতে হবে। এবং একই সঙ্গে কেউ যদি মনে করেন তিনি ঘর থেকে বের হয়ে অযথা ঘোরাঘুরি করবেন কিংবা বলবেন যে আমি ফার্মেসিতে যাচ্ছি, তাহলে অবশ্যই তাকে কিন্তু চিকিৎসাপত্র সঙ্গে রাখতে হবে। কেউ যদি মনে করেন আমি বাজারে যাচ্ছি, তাকে হেঁটে যেতে হবে। কোনো রকম রিক্সার সুবিধা কিন্তু তিনি পাচ্ছেন না। তার মানে একেবারে কড়াকড়ি আকারে এর মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ঘোষণা দিয়েছে তারা কার্যকর করবেন। এবং এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী থাকছে র্যাব, বিজিবি এবং আনসার বাহিনীও। এবং এই যে সেনাবাহিনী, তারা প্রত্যেকটা জেলায় জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসকের অধীনে কাজ করবেন। জেলা প্রশাসক যখন যেখানে প্রয়োজন মনে করবেন, তিনি স্থানীয় সেনা কমান্ডোর সঙ্গে যোগাযোগ করবেন এবং বলবেন যে আমার এই জায়গায় সেনাবাহিনীর প্রয়োজন, তখনই কিন্তু সেনাবাহিনী সেখানে মোতায়েন থাকবে। তার মানে পুরোপুরি একেবারে যেটি বারবার করে বলা হচ্ছিল, মন্ত্রিপরিষদ সচিব বলছিলেন যে খুবই কঠোর একটা লকডাউন, তিনি সেটা কার্যকরের কথা বলছেন। তবে এই ক্ষেত্রে আমরা আজকে তার কাছে জানতে চেয়েছিলাম যে বলা হচ্ছিল খুবই কঠোর লকডাউন, কিন্তু কিছু কিছু জায়গায় কেন খোলা রাখা হয়েছে। তিনি বলেছেন দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনীতির কথা বিবেচনা রেখে সব কিছু বন্ধ রাখা কিন্তু সম্ভব নয়। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে করেন যে এই লকডাউন 7 দিন চলার পর এটি কি আসলে মেয়াদ বাড়বে কিনা। এই বিষয়ে আজকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন এই 7 দিনের পরিস্থিতি দেখেই তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে সেটা বাড়বেন কিনা। তবে টার্গেট কিন্তু ঈদ, অর্থাৎ ঈদের আগে যে কোনোভাবেই চান তারা সংক্রমণটা কমিয়ে আনতে। কারণ এর আগে 3টি ঈদের অভিজ্ঞতা বলছে কোনোভাবেই কিন্তু ঈদের সময় মানুষকে ঠেকিয়ে রাখা যায় না। তাই ঈদের আগে যদি এই কঠোর লকডাউন প্রয়োগ করে সংক্রমণটাকে নিয়ন্ত্রণে আনা যায়, তখনই শুধুমাত্র ঈদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত করোনার কঠোর লকডাউন নিয়ে প্রজ্ঞাপনের বিষয়ে আমার কাছে এই ছিল সবশেষ খবর। ধন্যবাদ জুয়েল। দেশের করোনা পরিস্থিতি এবং লকডাউন নিয়ে আলোচনা করতে স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। দেশে করোনায় রেকর্ড 8,822 জন শনাক্তের দিনে মারা গেছেন 115 জন। শুধু রাজশাহী ও খুলনা বিভাগেই 24 ঘন্টায় 53 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে শয্যা, অক্সিজেন আর আইসিইউর সংকট দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিন যত গড়াচ্ছে দেশ জুড়ে ততই দাপট বাড়ছে করোনার। সর্বোচ্চ মৃত্যুর সূচকে যোগ হচ্ছে একের পর এক জেলা। সপ্তাহ জুড়ে শতকের উপরে মৃত্যুর সংখ্যা। আইসিইউ পেতে উপজেলা থেকে শুরু করে শহর নগরের বিভিন্ন হাসপাতালে ছুটোছুটি করছেন স্বজনরা। মৃত্যু আর সংক্রমণের হারে খুলনা বিভাগের অবস্থা বেসামাল। দেশের 8 বিভাগের মধ্যে 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর তালিকায় আবারও এই বিভাগটি। জেলায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 42%। চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ফ্লোরে রেখে চিকিৎসা করতে হচ্ছে এবং আমাদের লোকজন তার জন্য একটু হিমশিম খেয়ে যাচ্ছে। রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একদিনেই মৃত্যু হয়েছে 23 জনের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার জন্য নির্ধারিত 405টি শয্যা থাকলেও চিকিৎসা নিচ্ছেন 460 জন। আইসিইউতে আছেন 22 জন। প্রতিদিনই দেখা দিচ্ছে শয্যা আর আইসিইউ সংকট। সাধারণ জেনারেল ওয়ার্ডগুলোও আপনার করোনা ওয়ার্ড করে ফেলেছে। ওখানে সিলিন্ডার দিয়ে মানুষ সব বারান্দা শুয়ে আছে।
দক্ষিণে সীমান্তবর্তী 3 জেলায় একদিনে 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় 10 জন, যশোরে 3 জন, সাতক্ষীরায় 2 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই সংক্রামক ব্যাধি এই ধরনের কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা একটাই উপায় ছিল যে জনগণের মেলামেশাটা কমায় দিয়ে আসে। সংক্রমণ আর মৃত্যুর হারে ঊর্ধ্বমুখী চট্টগ্রাম বিভাগেও। গত 24 ঘন্টায় 23 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল চট্টগ্রাম জেলায় করোনায় একদিনে 10 জনের মৃত্যু হয়েছে। 2 মাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এটি। বগুড়ার 3টি হাসপাতালে গত 24 ঘন্টায় 6 জন মারা গেছেন। 336টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে 127 জনের। করোনা সংক্রমণের হার শতকরা 37%। সাদিয়া আফরিন, সময় সংবাদ। জুলাই মাসেই দেশে 50 লাখ থেকে 1 কোটি ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চীন থেকে কেনা ভ্যাকসিনের পাশাপাশি এই তালিকায় থাকবে কোভ্যাক্স থেকে পাওয়া ভ্যাকসিন। এদিকে সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে আসবে 10 কোটি টিকা। টিকা কার্যক্রমে চমক দেখিয়েও মাঝপথে এসে অনেকটাই খেই হারিয়েছে বাংলাদেশ। হাতে মজুদ অক্সফোর্ড, ফাইজার, সিনোফার্মের মাত্র কয়েক লাখ ডোজ। সরকারের বিভিন্ন দপ্তর থেকে নানা সময় নানা কথা বলা হলেও মিলছিল না টিকা প্রাপ্তির সুনির্দিষ্ট খবর। অবশেষে মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন জুলাই মাসেই আবারও শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। এর একদিন পরেই স্বাস্থ্য অধিদপ্তর বলছে অল্প সময়ের মধ্যেই বিভিন্ন উৎস থেকে আসছে 5 থেকে 10 মিলিয়ন করোনার টিকা। এরই মধ্যে চীনের উপরাষ্ট্রদূত তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন বাংলাদেশে পাঠাতে 20 লাখ ডোজ প্রস্তুত করেছে বেইজিং। এছাড়া কোভ্যাক্স থেকে মডার্নার একটি বড় চালান আসবে বলেও নিশ্চিত করেছে অধিদপ্তর। জুলাই মাসে আমরা আশা করছি যে আমরা কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে টিকা পাবো এবং সেটি মডার্নার টিকাটি পেয়ে গেলে সেটি এক ধরনের আমাদের গতি আনবে। অন্যদিকে সিনোফার্মের সঙ্গে যে চুক্তিটি হয়েছে সেই চুক্তি অনুযায়ী আমরা আশা করছি যে আমরা টিকা পেয়ে যাব, অর্থাৎ বিভিন্ন রকমের টিকা, কিন্তু সেটি বাংলাদেশের জনগণের সুরক্ষায় ব্যবহৃত হবে। এদিকে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এরই মধ্যে চীনের সঙ্গে 1 কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে বাংলাদেশ। বিভিন্ন উৎস থেকে ডিসেম্বরের মধ্যেই 10 কোটি ডোজ টিকা আসবে বলেও সংসদকে অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী। সিনোফার্মের সাথে চাইনিজ 1.5 কোটি ভ্যাকসিনের চুক্তি হয়েছে এবং টোটাল আমাদের হাতে এখন যেটা আছে সব মিলে প্রায় 10 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা আছে ডিসেম্বর পর্যন্ত। এদিকে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন টিকা ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থের মজুদ আছে সরকারের কাছে। 26 কোটির মতো লাগবে। উইল অ্যারেঞ্জ ইট, উই হ্যাভ প্লেন্টি অফ মানি। মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্য টাকা আপনার সেট অ্যাসাইড করে রেখেছেন। দেশে এ পর্যন্ত 8টি করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের এক পশলা বৃষ্টিতে আবারও ডুবল বন্দর নগরী চট্টগ্রাম। 3 ঘন্টায় মাত্র 21 মিলিমিটার বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যায় নগরীর প্রধান প্রধান সড়ক এবং বেশ কিছু এলাকা। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বুধবার সকাল থেকে কয়েক ঘন্টার বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় জিইসি মোড়। একই পরিস্থিতি 16 2 নম্বর গেট হয়ে মুরাদপুর এবং বহদ্দারহাটে। বাদ যায়নি চকবাজার, কাপাসগোলা এলাকা। যখন পানিও অনেক হয়ে যায় তখন আসছে পরিষ্কার করার জন্য নির্মাণী কাজের গুসুল্লা দিই রাস্তাগুলো এভাবে বন্ধ হয়ে যায়। বড় বড় ড্রেনগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাওয়ায় মুরাদপুর এবং বহদ্দারহাট এলাকায় জলাবদ্ধতার জন্য দায়ী করা হচ্ছে। আর সেই ময়লা অপসারণে কাজ করছে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড। মানুষ বিভিন্ন ভাবে ময়লা আবর্জনা যেগুলো ফেলে সেগুলো ভেসে এসে জমা হয়ে পানি প্রতিবন্ধকতা তৈরি হয়। আমরা সেই প্রতিবন্ধকতাগুলো বৃষ্টির সময় ছাড়িয়ে দিই যাতে পানিটা চলে যায়। সামান্য বৃষ্টিতে নগরী তলিয়ে যাওয়ার জন্য সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকেই দুষছেন নগর পরিকল্পনাবিদরা। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই এবং ড্রেনেজ প্রকল্প বাস্তবায়নের সময় জনদুর্ভোগ কীভাবে লাঘব করতে হবে সেটা মাথায় না রেখে প্রায়োরিটি নির্ধারণ না করার কারণেই আজও আমরা এই সংকটে নিপতিত হয়ে আছি। বিভিন্ন স্থানে ড্রেন থেকে ময়লা আবর্জনা অপসারণের পর এদিন দুপুর 1টার দিকে প্রধান সড়কগুলো থেকে পানি নেমে গেলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। ভোর 6টা থেকে সকাল 9টা মাত্র 3 ঘন্টা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 21 মিলিমিটার। আর এই সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। নালা নর্দমাগুলো যেমন ভরাট হয়ে গেছে, ঠিক তেমনি নগরবাসীর অসচেতনতায় এই জমাটবদ্ধ হয়ে আছে ময়লা আবর্জনা। আর এতেই নগরীর মুরাদপুর, বহদ্দারহাট সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন জলাবদ্ধতা নিরসনে সম্পৃক্ত কর্মকর্তারা।
নগরীর মুরাদপুর থেকে কমল দে, সময় সংবাদ। 3 দফায় লিটারে 17 টাকা বাড়ানোর পর খুচরা পর্যায়ে 4 টাকা কমানো হলো সয়াবিন তেলের দাম। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন জানিয়েছে, দেশের বাজারে কাল থেকে কার্যকর হবে নতুন দাম। এদিকে ভোক্তা পর্যায়ে 49 টাকা বেড়ে 12 কেজি এলপিজির নতুন দাম 891 টাকা। জুবাইর ফয়সালের রিপোর্ট। টানা 3 দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমতে যাচ্ছে ভোজ্য তেলের দাম। বুধবার এক বিজ্ঞপ্তিতে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করেই লিটারে 4 টাকা কমানো হচ্ছে সয়াবিনের দাম। তাদের দাবি, পবিত্র ঈদুল আজহা এবং করোনা সংকটে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিদ্ধান্তে খোলা সয়াবিন বিক্রি হবে 125 টাকা দরে। 5 লিটারের বোতলের নতুন দাম 712 টাকা, আর পাম সুপার অয়েল বিক্রি হবে 108 টাকা দরে। যদিও এতে সন্তুষ্ট নন ক্রেতারা। বাড়াবার সময় তো 400 টাকা তেল 700 টাকা হয়েছে, এখন কমাবার সময় কমাইতেছে 3 টাকা 4 টাকা। সরকারের সাথে ব্যবসায়ী এদের তেলের কি চুক্তি, এরা আমরা তো সাধারণ ক্রেতা, আমরা তো বুঝতে পারি না। সরকার যদিও একটা রেট ফিক্স করে দেয়, তারপরে দেখা গেছে বাজারে এটাও ডে বাই ডে ঊর্ধ্বগতি হতে থাকে। যারা সাধারণ পাবলিক, শ্রমিক, তাদের উপরে কঠিন অবস্থা হয়ে গেছে। তবে খুচরা পর্যায়ে নতুন দাম কার্যকর হতে আরও 1 সপ্তাহ লাগবে বলেই মনে করছেন বিক্রেতারা। সরকার যে 4 টাকা করে যে রেট কমায় বেঁধে দিয়েছে, এই দাম কম দামে বিক্রি করতে আরও 1 সপ্তাহ সময় লাগবে। এখন সবার কাছে আগের মাল আছে, সবার কাছে আগের মাল, নতুনের মাল তো কারো কাছে নেই। যখন বাড়ে তখন ওনারা কোম্পানিরা দেখেছে আজকে মনে করেন 2 টাকা বাড়ছে, তখন 5 টাকা বাড়াই দেয়, কিন্তু কমাইবার সময় ওনারা কমাইতে পারে না, ওনাদের কষ্ট লাগে। এদিকে ভোক্তা পর্যায়ে আবারও 49 টাকা বেড়েছে এলপিজি আর অটো গ্যাসের দাম। প্রতি কেজি 74 টাকা 24 পয়সা ধরে 12 কেজি সিলিন্ডারের দাম কর সহ 891 টাকা নির্ধারণ করা হয়েছে, যা জুন মাসে ছিল 842 টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। হাতির ঝিলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রেস্তোরাঁ, হোটেল, দোকানসহ সব বাণিজ্যিক কার্যক্রম। হাতির ঝিল বেগুনবাড়ি প্রকল্প এলাকা পাবলিক ট্রাস্ট প্রপার্টি হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রাজধানীর বুকে একটু বুক ভরা নিঃশ্বাসের নাম হাতির ঝিল। আশপাশ তো বটেই, ঢাকার অন্য প্রান্তের বাসিন্দারাও হাতির ঝিলে আসেন ক্লান্তি দূর করতে। নয়নাভিরাম দৃশ্য মুগ্ধ করে পথিকদেরও। বন্ধের দিন থাকে উপচে পড়া ভিড়। বুধবার এক রায়ে হাইকোর্ট হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পটিকে পাবলিক ট্রাস্ট প্রপার্টি হিসেবে ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, ঢাকার ফুসফুস হিসেবে খ্যাত প্রকল্পটি সুরক্ষা করা একান্ত প্রয়োজন। এজন্য কয়েক দফা নির্দেশনাও দেওয়া হয়। উক্ত প্রকল্পের জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা সংরক্ষণের কথা এখানে বলা হয়েছে। হাতিরঝিল প্রকল্পটি বাংলাদেশের প্রথম বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর নামে নামকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। রায়ে বলা হয়, হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের সম্পূর্ণ এলাকায় সব ধরনের রেস্তোরাঁ, হোটেল, দোকানসহ সব বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ। পুরো প্রকল্পের স্থায়ী পরামর্শক হিসেবে বুয়েটের পুরকৌশল বিভাগ ও সেনাবাহিনীর 24তম ইঞ্জিনিয়ারিং ব্রিগেডকে নিয়োগ দেওয়া হয়। হাতিরঝিল এলাকার যে কোনো প্রকার বাণিজ্যিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। হাতিরঝিল সম্পূর্ণ প্রকল্পটি সংরক্ষণ, উন্নয়ন এবং পরিকল্পনা নিমিত্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি অধীন কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রদান করা হলো। হাঁটার জন্য, সাইকেল চালানোর জন্য, শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা লেন করতে বলা হয় হাতিরঝিলে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে আনুষ্ঠানিকভাবে শাহজালাল বিমানবন্দরে চালু হলো ই-গেট। এখন থেকে যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা এই গেট ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ই-পাসপোর্টের পর এবার ই-ভিসা চালু করবে সরকার। বিমানবন্দরে ই-গেটে ই-পাসপোর্ট দেওয়ার পরেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলে যাবে গেট। তারপর পাসপোর্টের তথ্যের সঙ্গে ব্যক্তির ছবি মিলে গেলেই প্রধান ফটক খুলে যাওয়ার সাথে সাথে মাত্র 30 সেকেন্ডের মধ্যে শেষ বিদেশগামীদের ইমিগ্রেশন কার্যক্রম।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাসপোর্ট অধিদপ্তর বলছে, দেশের বাকি 2 আন্তর্জাতিক বিমানবন্দরেও ই-গেট স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। এর ফলে আগামীতে ভ্যাকসিন পাসপোর্ট চালু করলে ই-গেটই ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। যদি সরকার মনে করে আমাদের ভ্যাকসিন রিলেটেড হেলথ সার্ভিস এটাও আমরা এটার মধ্যে সন্নিবেশিত করতে পারবো। আগে যেটা হতো যে একজনের পাসপোর্ট দিয়ে একজন চলে যাওয়া, এটা কমবে এবং এটা আমাদের ইমিগ্রেশন পুলিশের এটার উপর নিয়ন্ত্রণ বাড়বে এবং আমাদের দেশের মান এবং দেশের পাসপোর্টের মান এবং আমাদের এয়ারপোর্ট সেবার মানও উন্নত হবে। দেশের 72টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট কার্যক্রম চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ই পাসপোর্টের ফলে এই নিয়ে হয়রানি কমে আসবে। আমাদের প্রোগ্রাম রয়েছে, প্ল্যান রয়েছে, আমরা ই ভিসা আমরা প্রদান করব সবাইকে। ই ভিসার মাধ্যমে আমরা আর ওই হাতে লেখা ই ভিসা সিস্টেম আমরা বন্ধ করেছি। আমরা এখন ই ভিসাও চালু করব, যাতে করে আমাদের সর্বাধুনিক পদ্ধতিতে আমরা ঢুকে যেতে পারি। দেশে এখন পর্যন্ত 8 লাখ গ্রাহককে ই পাসপোর্ট দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। তীব্র দাবদাহে বিপর্যস্ত কানাডার জনজীবন। 3 দিনে তীব্র গরমে মারা গেছেন 230 জনের বেশি। মঙ্গলবার দেশটির ইতিহাসে সর্বোচ্চ 49.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর তথ্য ছবি নিয়ে রিপোর্ট। তীব্র গরমে পুড়ছে কানাডা। দাবদাহ থেকে বাঁচতে সমুদ্র সৈকতে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। কেউ আবার একটু স্বস্তি পেতে ঠাঁই নিয়েছেন গাছের নিচে। তীব্র গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। দাবদাহের কারণে 3 দিনে মারা গেছেন 2 শতাধিক। এদের বেশিরভাগই বয়স্ক। গরমের তীব্রতায় অসহনীয় দুর্ভোগে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। এই ধরনের গরম আমি কখনো ফিল করিনি। অসম্ভব গরম পড়ছে এবং অনেক মানুষও মারা গিয়েছে। কানাডার মতন এরকম শীত প্রধান দেশে এরকম গরম আর কখনো পড়েনি। বাইরে গেলে গরমের কারণে বাইরে থাকা যায় না। মঙ্গলবার লাইটন শহরে দেশটির ইতিহাসের সর্বোচ্চ 49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সোমবার একই শহরে সর্বোচ্চ 46.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এত গরম, সব সময় সাথে পানি নিয়ে থাকতে হচ্ছে, কিচ্ছু করা যাচ্ছে না। পরিস্থিতি অবনতি হয় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আগামী কয়েকদিন কানাডায় এমন দাবদাহ বিরাজ করবে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়া দপ্তর। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ব্যক্তিগত সমস্যা কিংবা চাহিদা গণমাধ্যমে বলা উচিত নয়, এতে দেশের ক্রিকেটের ক্ষতি হতে পারে। সম্প্রতি খালেদ মাহমুদ সুজনের বক্তব্যের পর এমন মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। দেখেন, আমি প্রথমত কিন্তু কেউকে কিন্তু নেগেটিভ জিনিস বা ক্রিটিসাইজ করাটা আমার পছন্দ না, এবং কেউকে করুক সেটাও চাই না, বা আমি করব সেটাও না। এবং যেহেতু আমরা ক্রিকেট বোর্ডে আছি, আমিও দেখেছি 2-1টা নিউজে যে আমাদের বোর্ডে যদি কোনো সমস্যা থাকে, সেখানে কিন্তু আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আছেন। আমরা বোর্ড প্রেসিডেন্টকে কিন্তু উনি আমাদের মিটিংয়ে কিন্তু যথেষ্ট আমাদেরকে অপরচুনিটি দেন কথা বলার, সেখানে কিন্তু আমরা কিন্তু বলতে পারি। আপনি মনে করেন যে আপনার মিডিয়াতে গিয়ে এরকম যদি একজনের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতে, এটা আসলে ইটস নট গুড থিংস। এটা কিন্তু কোনো সময় ক্রিকেটের জন্য ভালো না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অফ মিডিয়া আহসান আহমেদ অমিত মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ডায়াবেটিস ও কিডনিজনিত জটিল রোগে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন অমিত। বাংলাদেশে চিকিৎসা শেষে 3 মাস আগে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখানে কিডনি প্রতিস্থাপন করা হয়। 1 যুগেরও বেশি সময় ধরে বাফুফের মিডিয়া কমিটিতে ছিলেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল থেকে অযথা ঘরের বাইরে গেলেই গ্রেফতার। স্বাস্থ্যবিধি মেনে যাওয়া যাবে মসজিদে। ব্যাংক খোলা 4 দিন। চলবে কারখানাও। এখনও ঢাকা ছাড়ছে মানুষ। সারা দেশে রেকর্ড 8,822 জন শনাক্ত। মৃত্যু 115। পরিস্থিতি উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। জুলাইয়ে আসছে 1 কোটি ডোজ টিকা। এবং চট্টগ্রামে খালে অটোরিকশা পড়ে 2 যাত্রী নিহত। জলাবদ্ধতা নিরসনে 1000 কোটি টাকা খরচের কোনো সুফলই মিলছে না। বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।